ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন টিচিং অ্যান্ড ট্রেনিং সেন্টার। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সাব্বির হোসেন। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দ্বিতীয় অধ্যায় হচ্ছে কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা। এই দ্বিতীয় অধ্যায়ে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কম্পিউটার ব্যবহার সফটওয়্যারের গুরুত্ব, অর্থাৎ কমপ্লিট কোয়ালিটি সলিউশন ফর ইউর কম্পিউটার মেইনটেন্যান্স। একটি সফটওয়্যার দিয়ে কিভাবে কম্পিউটারকে সুন্দর মেইনটেনেন্স করা হয় সে বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে। চলুন দেখে আসা যাক। আজকে আমি কম্পিউটার রক্ষণাবেক্ষণের সফটওয়্যারের যে গুরুত্বপূর্ণ দিকগুলো সেই দিকগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। চলুন দেখে আসা যাক যে কম্পিউটার রক্ষণাবেক্ষণে সফটওয়্যারের গুরুত্বটা কতটুকু, সে বিষয়গুলো আমি আজকে দেখিয়ে দেবো আপনাদের। আমি এখানে দুইটা উদাহরণ দিব। দুইটা উদাহরণ হিসেবে প্রথমে আমার নিজের উদাহরণটা দিই। গত 2 বছর আগে আমি একটি কম্পিউটার নিয়েছিলাম। তো প্রথমে কম্পিউটারে আমার কনফিগারেশন ছিল 4 জিবি র্যাম, কোরাই 5 প্রসেসর। কোরাই 5 প্রসেসরটা আমার খুব ভালো যাচ্ছিল, আমি খুব সুন্দরভাবে কম্পিউটারটি চালাচ্ছিলাম। কিন্তু বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করি অনেক প্রচুর পরিমাণে, যার কারণে কম্পিউটারটা ল্যাগ করতে থাকে এবং আমি ইউজ করতে খুব বেশি একটা মজা পাচ্ছিলাম। তো এই ইউজিং এর উপর অনেক বেশি আমার কম্পিউটারটা ভারী হয়ে গেছিল এবং আমি যে কোনো সফটওয়্যার অন করতে বা প্রোগ্রাম অন করার সময় বা কাজ করার সময় প্রচন্ড পরিমাণে হ্যাং এবং ল্যাগ আমি খেয়াল করি। আসলে আমরা প্রথমে দেখা যায় যে একটা কম্পিউটার, আমি একটু ভালো করে বলি যে একটা কম্পিউটার যখন আমরা কিনে থাকি তখন সেটা বিভিন্ন ইউজিং এর বিভিন্ন কারণে দিকগুলোর উপর নির্ভর করে ল্যাগ করতে পারে। তো ফার্স্ট অফ অল আমাদের দিকগুলো হচ্ছে আমাদের কম্পিউটারের কনফিগারেশন কি হওয়া উচিত। আসলে কম্পিউটারের কনফিগারেশন আমরা যেই কম্পিউটার ডিউ কোর বা কোরাই 3, কোরাই 5, কোরাই 7 বা কোরাই 9 বা 10 জেনারেশন কোরাই 9 বা যেটাই নেই না কেন, 10 জেনারেশন ল্যাপটপ বা 5th জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফিফথ জেনারেশন, যে কম্পিউটারটাই নেই সেই কম্পিউটারটা সুন্দরভাবে ইউজ করতে হবে। তার বিশেষ কিছু দিক আছে ইউজিং করতে হবে, সেই ইউজিং এর জিনিসগুলো জানতে হবে কিভাবে ইউজ করলে আমার কম্পিউটারটা হ্যাং বা ল্যাগ করবে না। তো রিসেন্ট আমি একটা ল্যাপটপ নিয়েছি। সেই ল্যাপটপটা হচ্ছে কোরাই 7 6500 ইউ সিপিইউ, তারপর 2.50 গিগাহার্টজ, 2.59 হচ্ছে গিগাহার্টজ, এটা আমার গ্রাফিক্স কার্ডের গিগাহার্টজ এক্সটেন্ড করবে। আর আমার প্রসেসরকে আবার এটা বুস্ট করবে, 3.110 পর্যন্ত প্রসেসরকে বুস্ট করবে। তো এই হচ্ছে আমার কনফিগারেশন। তার উপর র্যাম, আমরা যেই ডেস্কটপ নেই বা ল্যাপটপ নেই, যেই কনফিগারেশনের ল্যাপটপ বা ডেস্কটপ নেই, তার সাথে একটা কম্বিনেশন করে যে কোরাই 5 নিব না কোরাই 3 নিব না কোরাই 7 নিব, সেটার উপর ডিপেন্ড করে র্যামের একটা নির্ভর করে যে আমরা র্যামটা কতটুকু নিব। যদি আমি একটা কোরাই 3 দিয়ে পিসি সাজাই, সেক্ষেত্রে আমার র্যাম কমসে কম 4 জিবি র্যাম ইউজ করতে হবে। সেক্ষেত্রে আমরা একটা ভালো পারফরমেন্স পাবো। আর ওভারঅল যদি স্পিডের কথা বিবেচনা করা যায় তাহলে আমাদের হার্ড ডিস্কের কন্ডিশনের উপর নির্ভর করে আমাদের হার্ড ডিস্ক কিরকম বা কোন কোম্পানির হার্ড ডিস্ক আমরা ইউজ করতেছি সেটার উপর ডিপেন্ড করতে পারে। তো ওভারঅল এই ল্যাপটপটা যখন আমি 2 বছর আগে একটা ল্যাপটপ নিয়েছিলাম, তখন অনেক ল্যাগের কারণে ধীরগতি হয়ে যায়, মাঝে মধ্যে ইন্টারনেট সংযোগ দিতে সমস্যা হতো এবং নেট চালাতে অসুবিধা হতো, বিভিন্ন গেম টেম ইনস্টল দিয়ে গেমও খেলতে পারতাম না, একটা ল্যাগ অনুভব করতাম। তো আমি আরেকটি উদাহরণ দিই এখানে কম্পিউটারের আরেকটি উদাহরণ হচ্ছে, যদি আমি নিয়ে থাকি দ্বিতীয় উদাহরণটা যদি নিয়ে আমি এখানে দ্বিতীয় উদাহরণটা হচ্ছে আমার এক ফ্রেন্ড, সে প্রথমে তার কম্পিউটারে ইন্টারনেট সংযোগ নিয়েছিল। সে প্রায় ইন্টারনেট বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করে
এতে তার লেখাপড়ার অনেক উপকার হচ্ছিল এবং লেখাপড়া ছাড়াও সে বন্ধুদের ইমেল করা, গান শোনা বা ছবি দেখার কাজেও ইন্টারনেট ব্যবহার করে। ইদানিং সে দেখেছে কম্পিউটারে কোনো কারণ ছাড়াই মাঝে মাঝে রিস্টার্ট হয়ে যাচ্ছে। এছাড়াও মাঝে মাঝে বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে যাচ্ছে। একদিন ইউএসবি পোর্টে পেন ড্রাইভ প্রবেশ করানোর কারণে বিভিন্ন শর্টকাট ভাইরাস বা শর্টকাট ফাইল তৈরি হয়েছে। এগুলোর কারণে সে অনেক তার এক ফাইল থেকে আরেক ফাইলে শেয়ার হচ্ছিল না বা বিভিন্ন কারণে একটা থেকে একটা কপি বা শর্টকাট তৈরি হচ্ছিল। তো উপর আমার আমার নিজের এবং আমার বন্ধুর এই দুটা ঘটনা থেকে আমরা কি বুঝলাম আসলে, যে কম্পিউটার, যে কনফিগারেশনের কম্পিউটার কিনি না কেন, আমাদের মোটামুটি ভাবে একটা নির্দিষ্ট ধারার মধ্যে দিয়ে কম্পিউটারটাকে চালনা করতে হবে, যেন আমাদের বিভিন্ন পেন ড্রাইভ বা ইউএসবি ঢুকালে ভাইরাস না ঢুকে, বা এগুলোর জন্য আমাকে অ্যান্টিভাইরাস ইউজ করতে হবে। আর আমি যে আমার নিজের উদাহরণটা দিলাম, সেক্ষেত্রে বিভিন্ন যেই কনফিগারেশন বা যে হাই কনফিগারেশনের আমি কিছু নিই না কেন, সেটা ইউজিং এর উপর আমার নজরদারি করতে হবে, যাতে আমি সেভাবে ইউজ করতে পারি, যাতে ল্যাগ না করে। এই ক্ষেত্রে ল্যাগের যেন না করে, সেক্ষেত্রে আমি কয়েকটা বিষয় আপনাদের দেখিয়ে দিই। ফার্স্ট অফ অল হচ্ছে, আমি যেই কনফিগারেশনের নিই না কেন, তার জন্য আমাকে প্রথমে এখানে আমার কনফিগারেশন আমি দেখিয়ে দিই আরেকবার। আমার হচ্ছে কোর 7 সিক্স সিক্স জেনারেশনের প্রসেসর, অর্থাৎ ল্যাপটপ, মোবাইল প্রসেসর এখানে ল্যাপটপে। তো একটা i7 এর ডেস্কটপ, একটা i7 আর ল্যাপটপের পার্থক্য অনেকটাই থাকে স্পিডের ক্ষেত্রে। সেক্ষেত্রে স্পিডের ক্ষেত্রে অনেকটাই তারতম্য থাকে। আর আমি বিশেষ করে আরেকটা বিষয় আপনাকে বললাম, সেটা হচ্ছে হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক ব্যবহারে হার্ড ডিস্ক ব্যবহারের যে স্পিডের আর এসএসডি, যদি আমি সলিড স্টেট ড্রাইভ ব্যবহার করি, সেক্ষেত্রে দুইটা পার্থক্য আসে। সেটা দুটো পার্থক্য হচ্ছে, প্রথমে হবে স্পিডের তারতম্য হবে। স্পিডের তারতম্য, যদি আমি এখানে একটা হার্ড ডিস্কের ফাইল কপি করি, যদি 35 এমবি পার সেকেন্ড বা 60 এমবি, সর্বোচ্চ যদি 100 এমবি পার সেকেন্ডে আমার ফাইলটা কপি হতে থাকে, এসএসডিতে আমার ফাইলটা কপি হবে 600 থেকে 250 থেকে 600 কিলোবাইট পার সেকেন্ড, বা 600 সরি 600 এমবি পার সেকেন্ড স্পিডে থাকতে পারে। তো হিউজ পরিমাণে একটা পার্থক্য আমরা লক্ষ্য করতে পারি। তো আমার এখানে 120 জিবির একটা এসএসডি লাগা আছে। তো আমি যখন i7টা নিয়েছিলাম, তখন i7 হার্ড ডিস্ক লাগানো ছিল আমার 1 টেরাবাইট। তো এক্ষেত্রে আমি অনেক ল্যাগ অনুভব করতেছিলাম, যে i7 এর যে পারফরমেন্স, সেই পারফরমেন্সটা পাচ্ছিলাম না। তো আরও কিছু আমার ল্যাগ ছিল, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল যে সফটওয়্যার ব্যবহারের তারতম্যটা। আমি যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করছি, সেটাই হচ্ছে এর মূল বিষয়, যে আমার সফটওয়্যার ব্যবহার, কম্পিউটার ব্যবহারকারী যে নিরাপত্তার যে অধ্যায়ের, সেই অধ্যায়ের যে কম্পিউটার রক্ষণাবেক্ষণ সফটওয়্যার গুলোতে, আসলে সফটওয়্যার আমি কিভাবে ব্যবহার করবো, সেই সফটওয়্যারের উপরে কিন্তু আমার কম্পিউটারের মেনটেন্যান্সটা নির্ভর করে। যে আমি হিউজ পরিমাণে সফটওয়্যার ইনস্টল করে রাখলাম, যেটা আমার কাজে লাগছে না, সেটার কারণে কিন্তু কম্পিউটার ল্যাগ করতে পারে। তো এত বেশি সফটওয়্যার ইনস্টল করা যাবে না, যেটার কারণে আমার হার্ড ডিস্ক ফুল হয়ে যাচ্ছে বা সিডে ফুল হয়ে যাচ্ছে। সিডে ফুল হয়ে গেলে এখানে এই ড্রাইভটা ল্যাগ করবে, কারণ এখানেই আমাদের অপারেটিং সিস্টেম করা থাকে সি ড্রাইভ। তো কিছু আছে, যে আমি যখন প্রোগ্রাম আমাদের 25 দিন বা 20 দিন পর পর আমাদের যেই প্রোগ্রাম না, যেই প্রোগ্রামের কাজগুলো আমরা প্রথমে করে থাকি, সেই প্রোগ্রামের কাজগুলো প্রথমে একটা ফাইল হিসেবে জমা থাকে র্যামের মধ্যে, কিছু স্পেস নষ্ট করে দেয়। সেই স্পেসের কারণে অনেক সময় ল্যাগ করতে পারে। তো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি, আমি রান ফাইলে, এখান থেকে আমি যে কোনো প্রোগ্রাম রান করতে পারবো। সো এখানে আমার দেওয়া আছে টেম্প ফাইল। টেম্প ফাইল আমাকে ক্লিয়ার করতে হবে। এই টেম্প ফাইলগুলো দেওয়া আছে, এই টেম্প ফাইলগুলো আমাকে ক্লিয়ার করতে হবে, যাতে
র্যামটার স্পেস অনেকটা ফাঁকা হয় যখন আমি যে ডকুমেন্টটা নিয়ে কাজ করি, সেটা র্যামের একটা স্পেস খেয়ে ফেলে, যার কারণে র্যাম ঠিক মতো কাজ করতে পারে না। র্যামের কারণে ফলে প্রোগ্রামগুলো রান হতে অনেক দেরি সময় লাগে, কম্পিউটার অন হতে সময় লাগে। এই কারণে এই র্যামের এই স্পেসগুলো খেয়ে ফেলে, যার কারণে কম্পিউটারের ল্যাগ অনুভব হয়। এগুলো আমি ডিলিট করে দিব, ফাইলগুলো ডিলিট করে দিলাম। টেম্প ফাইল এমপিটি, তার ফোল্ডার ইজ এমপিটি দেখাচ্ছে। তো আমার এই টেম্প ফাইলগুলো ডিলিট হয়ে গেছে। তারপর আমি আবার রান থেকে এখানে টেম্প পার্সেন্টেজ টেম্প এখানে আমি পার্সেন্টেজ এটা ক্লিক করে ওপেন করে দিব। এখানে যে ফাইলগুলো আছে এগুলো হিউজ পরিমাণে ফাইল জমা হয়ে গেছে। তো আমি এটাকে সিলেক্ট করে ক্লিক করে দিব। এটা আমি প্রথমে সিলেক্ট করলাম, ফার্স্ট অফ অল সিলেক্ট করে হিউজ পরিমাণে ফাইল জমা হয়ে গেছে। তো এটাকে আমাকে ল্যাগ করবে। তো এটা আমি ডিলিট বাটনে ক্লিক করলাম, ডিলিট হতে শুরু করছে। তো যেগুলা প্রোগ্রাম রান হচ্ছে, কম্পিউটার চলা অবস্থায় রান হচ্ছিল, সেগুলো ডিলিট হবে না। তো এখানে ডু দিস ফর অল কানেক্ট আইটেম আমি স্কিপ করে দিব। তো যেগুলো রান হবে না সেগুলো থেকে যাবে, সেগুলো ডিলিট হওয়ার বা হওয়ার সেগুলা হয়ে যাবে। রিসাইকেল পিন থেকে এমপিটি রিসাইকেল করে দেব। তো আমি একটা রিফ্রেশ দিয়ে নিলাম, আমার অনেক কম্পিউটারটা ফ্রি হয়ে গেছে। এখন ফ্রি হয়ে গেছে, আমি যে কোনো প্রোগ্রাম অন করলে, এখন যদি আমি ফটোশপ বা ইলাস্ট্রেটর অন করি, দেখা যায় ইলাস্ট্রেটর আমারটা তাড়াতাড়ি অন হচ্ছে কিনা। হ্যাঁ, অনেকটা তাড়াতাড়ি অন হচ্ছে। আগে এটা অন হতে কমসে কম 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড সময় নিত, এটা এখন 5 সেকেন্ডের মধ্যে সময় নিচ্ছে বা অন হচ্ছে। মোটামুটি এটা একটা ভারী সফটওয়্যার, এই ভারী সফটওয়্যারটা খুব তাড়াতাড়ি অন হচ্ছে। তাই এখানে আমার ইলাস্ট্রেটরটা অন হয়ে গেছে। ইলাস্ট্রেটরটা অন করে দিলাম, আমারটা অন হয়ে গেছে। এটা একটা মোটামুটি অনেক ভারী সফটওয়্যার এবং আপডেট ভার্সনের ইলাস্ট্রেটর 2021। তো এই সফটওয়্যারটা বিভিন্ন কনফিগারেশনের বিভিন্ন ভার্সনের ইলাস্ট্রেটর ইনস্টল দিতে হয়, সেক্ষেত্রে অনেক ভারী একটা সফটওয়্যার। তো এটা অন হয়ে গেছে, এটা আমি ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ করে দিলাম। তো অনেকটা ফ্রি হয়ে গেছে আমার ল্যাপটপ, আমার কম্পিউটারটা অনেকটা ফ্রি হয়ে গেছে। তো এই হচ্ছে বিষয়বস্তু, যে আমরা যেভাবে কম্পিউটারটা ইউজ করি না কেন সেভাবেই আমরা কম্পিউটার ইউজ করতে পারবো, কিন্তু আমাদের কিছু দিক বা বিশেষ কিছু দিকের প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে, যেন আমাদের কম্পিউটারটা হ্যাং না করে বা ল্যাগ না করে। এই ল্যাগের কারণে আমরা বিভিন্ন মন মেজাজ খারাপ হয়ে যায়, যে আমাদের হয়তো বা এই কম্পিউটারটার বিভিন্ন সমস্যা আছে, আমরা বিভিন্ন সার্ভিস সেন্টারে নিয়ে যাই যে আমাদের এইটা প্রবলেম বা র্যামের বা হার্ড ডিস্ক এটা চেঞ্জ করে ওটা চেঞ্জ করে। আসলে এগুলা বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের র্যাম কনফিগারেশন থাকতে পারে, স্পেসিফিকেশনও থাকতে পারে, কিন্তু তার উপর ভিত্তি করে হচ্ছে আমাদের ইউজিং এর পার্থক্যটা কিরকম, আমরা ইউজিংটা কিভাবে করতেছি, সেই ইউজিং এর উপরও নির্ভর করে আমাদের কম্পিউটারটা ফাস্ট চলবে না স্লো চলবে। তো বন্ধুরা, আজকের মতো এখানে, আগামীতে ভিডিওতে আরেকটি টপিক নিয়ে আমি আলোচনা করব। আমি আগামী ভিডিওতে সফটওয়্যার ইনস্টলেশন এবং আনইনস্টলেশন সম্বন্ধে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ। OTTC চ্যানেলে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।